আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কথা বলবেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন। অন্যদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেছেন, যুদ্ধবিরতির একটি শর্ত হতে হবে যে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তার নানা দিক তুলে ধরতে হবে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন উইটকফ। তাদের মধ্যে 3 থেকে 4 ঘন্টা আলোচনা হয়েছে। পুতিনের সঙ্গে বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন স্টিভ উইটকফ। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে উইটকফ বলেন, আমরা যোগাযোগ অব্যাহত রেখেছি, ইউক্রেনের সঙ্গেও আলোচনা চলছে। আমরা যা কিছু ভাবছি সেই বিষয়ে তাদের উপদেশ দিচ্ছি। গত সপ্তাহে সৌদি আরবে এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা 30 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেন। পুতিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছেন, তবে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছেন। শান্তি অর্জনের জন্য এসব শর্ত পূরণ করা আবশ্যক বলে মনে করেন তিনি। স্টিভ উইটকফ বলেছেন, আমার মনে হয় এই সপ্তাহে 2 প্রেসিডেন্টের মধ্যে সত্যি ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে। ট্রাম্পের এই বিশেষ দূত আরও বলেন, এই 2 সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের আলোচকেরা রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আরও আলোচনা চালাবেন। স্টিভ উইটকফের বিশ্বাস, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। চুক্তির বিষয়ে কিছু ইতিবাচক অগ্রগতি নিয়ে আমরা আসলেই আশাবাদী। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, আমরা এই চুক্তির মাধ্যমে অবশ্যই রাশিয়ার অভেদ্য নিরাপত্তা নিশ্চয়তা চাইব। এই নিশ্চয়তার একটি অংশ হবে ইউক্রেনের নিরাপত্তা। ন্যাটো দেশগুলোকে ইউক্রেনের আবেদন প্রত্যাখ্যান করতে হবে। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে এবং ইয়েমেনের হুথি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির ঘটনা ঘটে। হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুথিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুথিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুথিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুথি নেতা রয়েছেন, যদিও গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেনি। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা চালাবে। তিনি বলেন, আমরা মিসাইল হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও নৌযানগুলোকে টার্গেট বানাবো। এছাড়া হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের যোদ্ধারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে 18টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। বেশ কিছু ড্রোন হামলাও চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য এই হামলার কথা স্বীকার করেনি, তবে ইয়েমেনে 47 বার বিমান হামলা চালানোর কথা জানিয়েছে তারা। বিবিসি বলছে, পূর্বের মৃত্যুর সংখ্যা আপডেট করে রোববার হুথি স্বাস্থ্য মন্ত্রণালয় মুখপাত্র আনিস আল আসবাহি এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, মার্কিন হামলায় 5 শিশু, 2 নারীসহ 53 জন নিহত হয়েছেন এবং 98 জন আহত হয়েছেন। হুথিরা জানিয়েছে, রোববার রাতে বন্দর শহর হুদায়দাতে নতুন করে মার্কিন হামলা চালানো হয়েছে, তবে যুক্তরাষ্ট্র এখনও কোনো মন্তব্য করেনি। অবশ্য মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এনবিসি নিউজকে বলেছেন, শনিবারের হামলায় অনেক হুথি নেতাকে হত্যা করা হয়েছে। তিনি ফক্স নিউজকে বলেন, আমরা প্রচণ্ড শক্তি প্রয়োগ করেছি এবং ইরানকে জানিয়েছি যে যথেষ্ট হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের উপর অবিরত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারে হেগসেথ বলেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, এই অভিযান নৌ চলাচলের স্বাধীনতা এবং শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য। হুথিরা জানিয়েছে, ইসরায়েল গাজার অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়ে যাবে এবং ইয়েমেনে তাদের ওপর কোনো হামলা হলে তাদের বাহিনী সেই হামলারও জবাব দেবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও নিহত হয়েছেন 14 ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও। এছাড়া গাজা ভূখণ্ড ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা 48,570 ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো। সংস্থাটি বলছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি
সত্ত্বেও ইসরায়েলি হামলায় আরও 14 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে 48,572 জনে পৌঁছেছে। এমনটাই জানিয়েছে রোববারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত 24 ঘণ্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 15 জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও 51 জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে 1,12,032 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারেনি। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। প্রথম দফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল দ্বিতীয় দফা বাস্তবায়ন করতে চাইছে না। হামাস বলছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন ছাড়া তারা আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তারা যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত আছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শনিবার রাতে ব্যাপক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হুথিদের যেন তারা আর সহায়তা না করে। সহায়তা করলে পরিণতি ভালো হবে না। ট্রাম্পের ওই হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি বলেছেন, ইরানের উপর যদি কোনো হামলা হয় তাহলে কঠোর ও তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। তিনি বলেন, ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি কোনো হুমকি দেয় তারা, আমাদের পক্ষ থেকে যথাযথ কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বলেছেন, আমরা কেবল অপ্রতিরোধ্য শক্তি দিয়ে তাদের আঘাত করেছি এবং ইরানকে বলেছি যথেষ্ট হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দেওয়ার জন্য সব ধরনের বিকল্প টেবিলে রয়েছে বলেও সতর্ক করে দিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে পারমাণবিক আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, কোনো চুক্তি না হলে বিষয়টি সামরিকভাবে মোকাবেলা করা হতে পারে। ওয়াশিংটনের এই হুমকি উড়িয়ে তেহরান বলেছে, কোনো ধরনের হুমকির মুখে তারা আলোচনায় বসবে না। বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তারা আঞ্চলিক প্রক্সি সংগঠনগুলোকে সহায়তার জন্য ইরানকে বারবার সতর্ক করছে। এই মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় বসার পর ইরানের উপর যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর হয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ওই গ্রামে শনিবার সামরিক বাহিনীর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, এমনটাই জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের মুখপাত্র বলেছেন, দেশের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ মান্দালয় থেকে প্রায় 65 কিলোমিটার দূরের সিঙ্গু শহরের লেথ প্যান হা গ্রামে শুক্রবার রাতে 3টার দিকে বিমান হামলা চালায় সরকারি বাহিনী। মিয়ানমারে 2021 সালে সেনাবাহিনীর অভ্যুত্থানে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সুচি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশজুড়ে জান্তা বিরোধী ব্যাপক সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দশক ধরে বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য লড়াই করে আসা মিয়ানমারের সশস্ত্র গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্স ও জাতিগত সংখ্যালঘু গেরিলা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা বৃদ্ধি করেছে দেশটির সামরিক সরকার। এই দুই গোষ্ঠী বিভিন্ন সময়ে জান্তা সৈন্যদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। যদিও সামরিক বাহিনীর বিমান হামলা মোকাবেলা করার মতো কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই প্রতিরোধ গোষ্ঠীগুলোর। গত বছরের জুলাইয়ে মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স সিঙ্গু শহরটির দখলে নেয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া চ্যানেলে গোষ্ঠীটি বলেছে, সিঙ্গু শহরের লেথ প্ল্যান হা গ্রামের জনাকীর্ণ একটি বাজারে বিমান হামলায় 27 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 6 জন শিশুও রয়েছেন। সংগঠনটির মুখপাত্র ওজমন্ড এপিকে বলেছেন, বিমান থেকে ছোড়া বোমার আঘাতে বাজারের পার্শ্ববর্তী অন্তত 10টি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, এই বিমান হামলা কোনো সামরিক স্থাপনায় নয়, বরং বাজারের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।